সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আবারও সময় হলো ভয়ের রাজ্যে হারিয়ে যাবার, আবারও সময় হলো নতুন একটি ঘটনা শোনার। আমরা যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলে। আমি আবু মুজাহিদ, আমার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। আমি আমার ভাই আর বোনেরা নিয়মিত ভূত.com শুনি। এর আগে ভূত FM শুনেছি। আমি এর আগে কখনো ঘটনা পাঠাইনি, আজই প্রথম। ঘটনা গুছিয়ে লিখতে পারবো না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার এক মামার বাড়ির ঘটনা। কথার সূত্রে মামা ঘটনাটি বলেছিলেন। ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম মঙ্গল। এক্স্যাক্ট টাইমটা মনে নেই, অনেক আগের কথা। মঙ্গলে ছিল মানসিক সমস্যা। বাবা মা মরা মঙ্গল বড় ভাই আর ভাবির বাড়িতেই থাকতো আর বাড়ির টুকটাক কাজ করতো। সে মাঠে কাজ করত, সব ঠিকই ছিল। রোজ সকালে যেত আর রাতে ফিরত। এর মাঝে দুপুরে তার ভাবি খাবার পাঠাতো তাকে। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে তার পাশের জমির লোকেরা দেখে যে মঙ্গল সারাদিন মাঠে থাকে না, তবুও তার কাজগুলো যেন কিভাবে হয়ে যায়। অথচ রোজ তার খাবার মাঠে রেখে গেলে মঙ্গল তা মাঠে না গিয়েও রাতে খালিই নিয়ে যেত। এভাবে প্রায় 1 থেকে 1.5 বছর কেটে গেলে বিষয়টা সবার নজরে আসে। সবাই দেখে যে সকালে মাঠে গেলে 2-3 দিন তার আর খোঁজ পাওয়া যায় না। তখন তার ভাই অনেক জিজ্ঞাসাবাদ করলে সে বলে এক মেয়ে তাকে নিয়ে যায় কোনো এক সুন্দর জায়গায়, যেখানে অনেক লোভনীয় খাবার আরও কত কি রয়েছে। ভাই বুঝতে পারে এটা অলৌকিক কিছু। এলাকার ইমামকে জানানো হয়। তিনি মঙ্গলকে পরীক্ষা করে বললেন, ওর উপর তো জিনের আসর হয়েছে। জিনটি মঙ্গলকে তার দুনিয়ায় নিয়ে যেতে চায়। মঙ্গলের ভাই বলে, কিন্তু তা কি করে সম্ভব? মঙ্গলের ভাই ইমামকে যে কোনো উপায়ে মঙ্গলকে ঠিক করতে বলেন। ইমাম মঙ্গলকে একটা তাবিজ আর পানি পড়া দেন এবং বলেন, ওকে আরও বড় ইমামের কাছে নিয়ে যাও। এদিকে দিন দিন মঙ্গলের অবস্থার অবনতি হয়। খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। মঙ্গল এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারছিল না। রাতের বেলা শুধু বাইরে চলে যেতে চায়। কোনো মতে তাকে ধরে রাখা যায় না। অনেক কবিরাজ, অনেক হুজুর, কত ওঝা দেখানো হয়েছিল, বাট স্টিল তার অবস্থার উন্নতি হয় না। তারপর কয়েক গ্রাম পরের এক বৃদ্ধ কবিরাজ, তার নাম বলতে নিষেধ করেছে, সেই কবিরাজ মঙ্গলকে পরীক্ষা করে বলেন, একে জিন সম্পূর্ণরূপে নিজের বশে নিয়ে এসেছে। একে যদি বাঁচাতে হয় তবে একে বিয়ে দিতে হবে। আর সেই মেয়ে জিন বা পরি যাই বলি না কেন তার সাথে কথা বলতে হবে। যেই কথা সেই কাজ। পরের দিনই তার ব্যবস্থা করা হয়। মঙ্গলের হাতে তাবিজ খুলে জিনটিকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। রাত তখন আনুমানিক 8টা হবে। মঙ্গলের বাড়ির উঠোনে মঙ্গলকে বসানো হয়। সামনে কবিরাজ, বাকি দুজন দূর থেকে দেখছে। কবিরাজ কি ফিসফিস করে বলছিলেন, হঠাৎ মঙ্গলের চোখ মুখ লাল হয়ে ওঠে। কবিরাজ সব বুঝতে পেরে পর্যায়ক্রমে প্রশ্ন করেন, কিন্তু মঙ্গল কোনো প্রশ্নের উত্তর দেয় না। তারপর কবিরাজ তার হাতে থাকা লাঠিটি দিয়ে মাটিতে থাকা মঙ্গলের ছায়ায় বাড়ি মারলে মঙ্গল চিৎকার করে ওঠে। চিৎকারের কণ্ঠটা ছিল মামার মতে কিছুটা মেয়েলি ধরনের, কিছুটা কর্কশ। সে কবিরাজের প্রশ্নের উত্তর দেয় এবং বলে, আমি ছোটবেলা থেকে ওকে পছন্দ করি। আমি একে আমার সাথে মাঠে নিয়ে যেতাম আর এর সব কাজ করে দিতাম। এখনো পূর্ণ বয়স্ক হয়ে গেছে। ওকে আমি আমার সাথে নিয়ে যাব, আমার দুনিয়ায় রাখবো, নাহলে ওর বড় ক্ষতি হবে। কবিরাজ বলে, না, ওকে ছেড়ে যেতেই হবে। তুই জিন আর ও মানুষ, তোরা একসাথে থাকতে পারিস না। কবিরাজ অনেক জোর করে এবং এর মাঝেও কয়েকবার মঙ্গলের ছায়ায় বাড়ি মারেন তিনি। অবশেষে কথা কাটাকাটির এক পর্যায়ে কোনো একটা শর্তে সে রাজি হয়। শর্তটি ছিল 30 দিন পর একটি ছাগলকে রাতের বেলা ওদের গ্রামের এক তালগাছের নিচে বেঁধে আসতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মঙ্গলের বিয়ে দিতে হবে। ওই জিনটি গ্রাম ছেড়ে চলে যাবে। সবাই সেই শর্তে রাজিও হয়। তারপর হঠাৎ মঙ্গল মাটিতে পড়ে যায়। সবাই বুঝতে পারে ও চলে গেছে। এরপর শর্ত মানলে তার আর কোনো সমস্যা হয়নি। কবিরাজ চলে যান। এদিকে 25-26 দিনের মাথায় মঙ্গলের বিয়ে ঠিক হয়। এতদিন কোনো সমস্যা না হয় মঙ্গলের ভাই মনে করেন আর বুঝি কিছু হবে না, তাই 30 দিন শর্ত অনুযায়ী তারা ছাগল দেয় না। তার ঠিক কিছুদিন পরে, বিয়ের 2 দিন আগে, মঙ্গলকে রাত থেকে আর খুঁজে পাওয়া যায় না। আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ ছাগল না দেওয়ার কথাটা শুনে ভীষণভাবে রেগে যান। তিনি বলেন, শর্ত না মানায় জিনটি খুবই ক্ষিপ্ত আর সেই তাকে নিয়ে গেছে।
কবিরাজ অনেক খোঁজ খবর করেন তার জিনকে দিয়ে, কিন্তু মঙ্গলের কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে 4 দিন পর সেই তাল গাছটির নিচেই মঙ্গলকে মৃত অবস্থায় গ্রামের লোকেরা উদ্ধার করে। এই ছিল আমার মামার কাছ থেকে শোনা ঘটনা। এটি মহিষকুণ্ডির একটি গ্রামের ঘটনা। ওই গ্রামে সবাই এই ঘটনাটি জানে। ঘটনাটির সত্যতা যাচাই করেই আমি শেয়ার করলাম। আমি অনেকগুলো ঘটনা কালেক্ট করেছি, যেগুলো ভালো লাগলে ইনশাল্লাহ পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করি এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Vote.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আজ যে ঘটনাটি আমি শেয়ার করছি সেটি আমাকে বাংলাদেশ থেকে ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা দিয়েছেন। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করছি। সাবিনা বলার মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছিল, সারাক্ষণই এদিক ওদিক তাকাচ্ছিল। মুখের হাবভাবে এমনটাই মনে হচ্ছিল যেন মনে হচ্ছে তাকে কেউ লক্ষ্য রেখেছে, এই বুঝি ঘাড়টা মটকাবে। আজও বিলে তালবাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় সেই বিভৎস নির্মম মুহূর্তগুলো মনটাকে দুমড়ে মুচড়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি মিহিকা আফরিন, থানা বড়াই গ্রাম, ইউনিয়ন জোনাইল গ্রাম, চৌমুহান। এই হৃদয় বিদারক রোমহর্ষ ঘটনাটি ঘটে আমাদের প্রতিবেশী জসিম ভাইয়ের পরিবারে। অনেকদিন হলো বৃষ্টি হয় না, কিন্তু সেদিন আকাশে যেন ঘন মেঘ করেছিল। বিকেলবেলা পড়ার আগেই চারিদিকটা ঘন অন্ধকারের চাদরে ঢেকে গিয়েছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। এমন সময় হঠাৎই আমার আকাশের বুক ফাটিয়ে দুরুদুরু গর্জনের বজ্রপাত শুরু হলো তুমুল মুষলধারে বৃষ্টি। আমাদের বাড়িটা মেইন রোডের সাথেই। জানালা দিয়ে দেখলাম আমাদের প্রতিবেশী জসিম ভাই বৃষ্টি থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে আমাদের বাসায় এসে ঢুকলেন। নিচে এসে দেখি জসিম ভাই ভেজা শরীরে থরথর করে কাঁপছে। সমগ্র শরীরটা ভিজে পুরো লটপটে হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঘর থেকে একটা তোয়ালে এনে দিলাম। ভাইয়া, এটা নিয়ে তাড়াতাড়ি গা মুছে ফেলুন, নয়তো ঠান্ডা লেগে যাবে। জসিম ভাইয়ের বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে মিনিট 5 দূরে। জসিম ভাই মাথা ও শরীর মুছতে মুছতে বলল, বৃষ্টিটা কমলে তিনি চলে যাবেন। আমি তাকে থামিয়ে বলে উঠলাম, ও সে যাবে, আপনি এখন ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি গাটা মুছে ফেলুন, আমি বরং গরম গরম চা নিয়ে আসি। খানিক বাদে ভেতর থেকে চা নিয়ে এসে জসিম ভাইকে দিতেই উনি যেন হাতে প্রাণ ফিরে পেলেন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে গরম চায়ের কাপে ক্রমাগত চুমুক দিতে লাগলেন। কয়েক মুহূর্ত চুপচাপ কেটে যায়। অনেকদিন ধরেই ভাবছিলাম জসিম ভাইকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠেনি। আজ একটা সুযোগ পেয়েছি। আসলে মায়ের মুখে শুনেছি জসিম ভাইয়ের বউকে নাকি জিনে আসর করেছে। কোনো কবিরাজও নাকি তাকে ছাড়াতে পারেনি। খুবই নির্মমভাবে তার জীবনটা অকালে চলে গিয়েছিল। শুনেছি ওই শয়তান পিশাচ জিন নাকি খুব ভয়ঙ্কর দশা করেছিল ভাবির। বৃষ্টি তখনও যেন বুক ফাটা কান্নায় ধরিত্রীর বুকে অহরহ লুটিয়ে পড়ছে। তাড়াতাড়ি ছাড়বে বলে মনে হচ্ছিল না। তাই হাতে বেশ কিছুক্ষণ সময় আছে দেখে জসিম ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, শুনেছি ভাবিকে নাকি কোনো শয়তান জিনে আসর করেছিল। ভেজা তোয়ালেটা আমার হাতে দিয়ে পাশের একটা চেয়ারে বসে আরো কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান মুখে জানালার দিকে তাকিয়ে বললেন,
হ্যাঁ, ঠিকই শুনেছিস। কি হয়েছিল বলেন না ভাইয়া। আসলে সেই সময় আমি গ্রামে ছিলাম না তো, তাই। জসিম ভাই সেই একই ম্লান মুখ রেখে বললেন, আজ না হয় নাই বললাম, অন্য কোনো দিন বলবো। জানি বৃষ্টি না ছাড়া পর্যন্ত জসিম ভাইকে এখানেই থাকতে হবে, তাই প্রথমে একটু ইতস্তত করলেও পরে একেবারে নাছোড়বান্দা হয়ে বলতেই জসিম ভাই ধীর ও ম্লান স্বরে বলতে শুরু করলেন, আমি বিয়ে করি 2017 সালে। আল্লাহর রহমতে ভালোই যাচ্ছিল আমাদের দাম্পত্য জীবন। কিন্তু আমার কিছু বাজে স্বভাব ছিল, যেমন অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়া আর কার্ড খেলে রাত্রিরে বাসায় আসা। কোনো দিন কার্ড খেলার নেশা এতটাই বিভোর হয়ে পড়তাম যে ফজরের আজানের শব্দ কানে না আসার পর্যন্ত খেয়ালই থাকতো না। এই নিয়ে তোর ভাবির সাথে মাঝে মাঝে বেশ ঝগড়া হতো। কোনো দিন রাতে ঝগড়া এতটাই বেড়ে যেত যে তোর ভাবি রাগ করে ঘর থেকে বেরিয়ে আমার মায়ের কাছে গিয়ে ঘুমতো। তেমনি একদিন আমি কার্ড খেলে রাত 12:15টার দিকে বাসায় ফিরি। এসেই দেখি তোর ভাবি সাবিনা শুয়ে পড়েছে। আমি বললাম, সাবিনা ভাত বাড়ো, আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে আসি। কিন্তু হাত মুখ ধুয়ে এসে দেখি সে তখনও শুয়ে আছে। তা দেখে আমি চেঁচিয়ে উঠি, কি হলো, তোমার কথা কানে যায় না? পাত্তা না দিয়ে সে শুয়ে থেকেই বলল যে ভাত বেড়ে নিয়ে খেতে। এরপর শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে আমি তার গায়ে হাত তুলি। এর ফলে সে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়। ভাবলাম প্রতিবারের মতো মায়ের ঘরে গিয়ে ঘুমোবে। আমিও রাগে না খেয়েই শুয়ে পড়ি। এরপর সে রাতে যা ঘটে সেই কাটা ঘায়ের ব্যথা আজও আমার বুকে কুড়ে কুড়ে খায়। পরের দিন সাবিনার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে জানতে পেরেছিলাম সেই রাতের মর্মান্তিক রোমহর্ষক ঘটনা। আসলে আমি যা ভেবেছিলাম যে সাবিনা মায়ের কাছে গিয়ে শুয়ে পড়বে, আদতে তা ভুল ছিল। সাবিনা সেদিন নাকি রাগ করে ঘর থেকে বেরিয়ে গিয়ে